সবার জন্য মর্যাদা সম্পন্ন দেশ গড়তে চায় বিএনপি, বগুড়ায় তারেক রহমান। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর যোগ দেবেন জনসভায়, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণ করে ফেনীতে বন্যা নিরসনের আশ্বাস জামায়াত আমিরের। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নোয়াখালীর জনসভায়। ছুটির দিনে দেশ জুড়ে ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী দায়িত্বে যুক্ত 17 লাখের বেশি জনবল পরিবহনে রিকুইজিশন শুরু। খরচের বিষয়ে নিশ্চিত না হলেও দায়িত্ব ডিসি অফিসের, বলছে কমিশন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খানম। সবার জন্য মর্যাদা সম্পন্ন দেশ গড়তে চায় বিএনপি। বগুড়া সফরের দ্বিতীয় দিনে একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের প্রতিভা রয়েছে, তাদের সুযোগ করে দিতে হবে, তাদের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। এ সময় ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে বিএনপি। পরে একটি প্রতিষ্ঠানের অর্থায়নে 10 জনকে হুইল চেয়ার দেওয়া হয়। শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়ায় বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 যুগ পর রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে জনসভা সফল করতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীরা এরই মধ্যে এসেছেন, কি বলছেন তারা এবং তারেক রহমান কখন নাগাদ এসে যোগ দিবেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে 2 যুগ পর তারেক রহমান রংপুরে আসছেন এবং এখানে আজকে বিকালে নির্বাচনী সভায় তার বক্তব্য রাখার কথা হয়েছেও, কিন্তু তারেক রহমান যে শিডিউল দেখেছি আমরা, অর্থাৎ তাদের সফরসূচি, তিনি জুমা নামাজ আদায় করেছেন বগুড়ার সেন্ট্রাল মসজিদে, সেখান থেকে তিনি রংপুরের যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ তার কবর জিয়ারত করতে যাবেন এই পীরগঞ্জে। তারপরে মূলত এই যে কালেক্টরেট ঈদগাহ মাঠ, যেটা রংপুর শহরে, এখানে আসবেন। স্বভাবতই আমরা তার যে সফরসূচি যেভাবে আমরা লক্ষ্য রাখছিলাম এই কদিন ধরে, সম্ভবত তিনি এখানে আসলে বাদ মাগরিব পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এটা পূর্বনির্ধারিত সময় 4টার সময় বলা ছিল এখানে নেতাকর্মীদের। যেহেতু বাদ জুমা, আমরা দেখছি যে ধীরে ধীরে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। খুব উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু যারা এখানের আয়োজক রয়েছেন তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যাশা করছেন যে এই মাঠটি কানায় কানায় ভরে যাবেন। আরেকটি বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন যে যারাই এসেছে তারা আসলে কি বলছে। তাদের দাবি মূলত এখানে বড় একটি দাবি রয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা যেটি রয়েছে সেটি যাতে তারেক রহমান যদি সরকার গঠন করে এবং সেটি বাস্তবায়নে তিনি কী করবেন বা কী ধরনের পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি তাদের কাছে তারেক রহমানের কাছে শুনতে চাচ্ছেন। এখানে যারা এসেছেন তারা সেই প্রত্যাশা নিয়ে এসেছেন। এছাড়া যেটি বলছিলাম, যেহেতু এই জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ
তার নামে বড় ধরনের কোনো প্রতিষ্ঠান এখানে যাতে করা হয় রংপুরে, সেই দাবিটা এখানে তারা বলছেন যে তারা সেই দাবিটি নিয়ে এখানে এসেছেন বা তারা প্রত্যাশা করবেন তারেক রহমান সেই ধরনের কোনো ঘোষণা এখান থেকে দিবে। পাশাপাশি বিএনপি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ তার 8 দফা নিয়ে, 8 দফা বলতে এই যে নির্বাচন কেন্দ্রিক তিনি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে আসছে বিএনপির পক্ষ থেকে, বা স্বাস্থ্য কার্ড, সেই বিষয়গুলো তো বলবেনই। পাশাপাশি এখানে রংপুরে এশিয়ান হাইওয়ের কথা বলা হচ্ছে যে এই দাবিগুলো যেন এখানে করা হয়, বা তারা তো স্বভাবতই দাবিটা করবেন এবং তারেক রহমান যেন তার বক্তব্যে এই রংপুরের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তিনি যেন প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতির আশায় মূলত এখানের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বা সাধারণ মানুষ তারা আছেন। তারেক রহমানের জনসভা ঘিরে রংপুরে যে এই প্রস্তুতি চলছে কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে, তার সব শেষ ছিল এই। তন্ময়, জাদ, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার সঙ্গে যুক্ত হব এবং নতুন তথ্য জানতে পারবো। দর্শক, আমরা বলছিলাম যে প্রায় 2 যুগ পর রংপুর সফরে যাচ্ছেন তারেক রহমান এবং তিনি এই যে তার এই সফর, তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই সফর শুরু হবে এবং এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আবু সাইদের সমাধিস্থল রংপুরের পীরগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। চলে যাচ্ছি মোকাররমের কাছে। মোকাররম, তারেক রহমান কখন নাগাদ কবর জিয়ারত করতে আসবেন সেটি জানাবেন এবং তার আগমন ঘিরে কি বলছেন বিএনপি নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন আপনি। তন্ময়, রংপুরের পীরগঞ্জ উপজেলার যেই জাফরপাড়া, এখানে আবু সাইদের সমাধি, তার গ্রামের বাড়িতে। তারেক রহমানের রংপুর সফরের শুরুটা হচ্ছে মূলত এখান থেকে। এই সমাধিস্থলে তিনি আসবেন, এসে এটি জিয়ারতের মধ্য দিয়ে সফর শুরু করবেন। আশা করা হচ্ছে যে আবু সাইদের পরিবারের যে সদস্যরা আছেন, আবু সাইদের বাবা মা এবং ভাই বোন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এরপরেই তিনি রংপুরের যে নির্বাচনী জনসভা সেখানে যোগদান করবেন। তারেক রহমানের এই আবু সাইদের সমাধিস্থল জিয়ারতের যেই ঘোষণা গতকালকেই তার কর্মসূচির মধ্য দিয়ে যখন প্রকাশিত হয়, এরপর থেকেই এই জায়গাটি ঘিরে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি আমরা দেখেছি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই জায়গাটিকে আসলে প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও খুব ভালো সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি এখানে হবে বলে মনে করা হচ্ছে। রংপুর জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের ধানের শীষের যেই প্রার্থীরা আছেন তারা এখানে আসবেন, এসে তারেক রহমানের সঙ্গে এই কবর জিয়ারতে শামিল হবার চেষ্টা সেটি তারা করবেন। নেতাকর্মীদের যে বক্তব্য, তাদের উপস্থিতি, তারা বলছেন যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রস্তুতি এবং উপস্থিতির ব্যাপারে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে এই যে আবু সাইদের সমাধিটি কিন্তু উত্তরাঞ্চলের জন্য একটা বাড়তি গুরুত্ব যোগ করেছে বিপ্লব পরবর্তী সময়ে। 24 জুলাই আবু সাইদ যেভাবে নিজের জীবন উৎসর্গ করে আসলে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ দিয়েছিলেন, সেই রূপ দেবার যে বাস্তবতা, তাকে যেভাবে আসলে স্মরণ করা হয়, সেই স্মরণের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু তারেক রহমানের এই কবর জিয়ারতের মধ্য দিয়ে আরো অনেকখানি বাড়ছে বলে তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী বলছেন। এই আবু সাইদের সমাধি জিয়ারতের জন্য এর আগেও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসেছিলেন, বিএনপিরও শীর্ষ নেতারা এসেছিলেন, তবে তারেক রহমানের আগমন ঘিরে এখানে বাড়তি এক ধরনের উচ্ছ্বাস এবং আবেগ আমরা মানুষের মধ্যে লক্ষ্য করছি। তিনি এসে এখানে আবু সাইদের কবর জিয়ারতের পরে পরিবারের সঙ্গে যে মত বিনিময় করবেন, সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলার সময় কিভাবে আসলে সান্ত্বনা দিবেন, কোনো প্রতিশ্রুতি তিনি দিবেন কিনা, এবং আবু সাইদের নামে এখানে বড় বড় কোনো প্রতিষ্ঠান করবার ব্যাপারে তিনি আশ্বস্ত করবেন কিনা, যদি বিএনপি ক্ষমতায় আসে কি পরিকল্পনা থাকবে তাকে স্মরণীয় করতে, সেই বিষয়গুলো জানবার আগ্রহ নিশ্চয়ই এখানকার মানুষের রয়েছে। তন্ময়, ছিল এই মুহূর্তে রংপুর থেকে আবু সাইদের যে সমাধিস্থল সেখান থেকে সবশেষ খবর। মোকাররম হোসাইন যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। আপনারা দেখছেন এখন দুপুর। ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণ করে ফেনীতে বন্যা নিরসনের আশ্বাস দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জেলার পাইলট স্কুল মাঠে সমাবেশে তিনি আরও বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। পরে নোয়াখালীতে সমাবেশে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে অঙ্গীকারবদ্ধ তাদের দল। বিস্তারিত জানাবেন ফরহাদ বিন নূর। স্লোগানে মুখর নোয়াখালী জেলা স্কুল মাঠ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত মানুষের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে ভোট দিতে তারা কতটা মুখিয়ে আছে। শুক্রবার ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে একে একে নোয়াখালী জেলা স্কুল মাঠে আসতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। অল্প সময়েই কানায় কানায় ভরে যায় মাঠ, মানুষের ঢল ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক পর্যন্ত। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি মনোনীত নোয়াখালীর 6 আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সহ জোটের বাকি 5 আসনের প্রার্থীরাও জনসভায় উপস্থিত ছিলেন।
সন্ত্রাসীদের বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সরে সরে মাসুদ ভাই, সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে। জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন, ক্ষমতায় গেলে নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে জামায়াতের আমির বলেন, সারা দেশে ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 12 তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তিনি। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। নোয়াখালীর এই গণসমাবেশ থেকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে এ অঞ্চলের মানুষের সমর্থন চান জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা, এবং একই সঙ্গে গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তারা। আর এ অঞ্চলের মানুষও নোয়াখালীর 6টি সংসদীয় আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে বদ্ধপরিকর। এর আগে সকালে ফেনীতে 11 দলীয় জোটের সমাবেশে জামায়াত আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণ করে ফেনীতে বন্যা সংকটের নিরসন করা হবে। তার দাবি, আগামী 12 তারিখ অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, সারা দেশে দলের নারী কর্মীদের হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফরহাদ বিন নূর, এখন, নোয়াখালী। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, হাট, বাজার, চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম এবং ঢাকা 3 আসন থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে ফাইসালের কাছে। ফাইসাল, নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের যারা প্রার্থীরা রয়েছেন তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা দেখছি শুক্রবারে ছুটির দিনের যে প্রচারণা সেটি ভিন্ন মাত্রা পেয়েছে, এবং আমরা যেটি দেখছি যে আজকে জুমার নামাজকে কেন্দ্র করে প্রার্থীরা বিশাল মাত্রায় তাদের প্রচারণা চালাচ্ছেন, এবং পাড়া মহল্লা থেকে শুরু করে হাট বাজার অলিগলি চষে বেড়াচ্ছেন। সকাল থেকে অনেক প্রার্থীকে দেখেছি। এখন আছি আমরা চট্টগ্রামের ইপিজেড এলাকায়। এখানে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জুমার নামাজের পর থেকে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম 11 আসনে লড়ছেন, এবং এখানে আসলে এখন একটি প্রীতিভোজে তিনি অংশ নিয়েছেন। স্থানীয়দের পক্ষ থেকে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এখানে যারা স্থানীয় নেতাকর্মী আছে তারাও কিন্তু অংশ নিয়েছেন তার সাথে। আমরা দেখছি যে পুরো এলাকায় আসলে এক ধরনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসব এবং ভোটের আমেজ। তো সব মিলিয়ে আসলে এই যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ইপিজেড এলাকায় যদি ধরি, এটি বন্দর, এখানে বন্দরের অবস্থান আছে, দুটো ইপিজেডের অবস্থান আছে, এবং বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বৃহৎভাবে কিন্তু এখানে সংগঠিত হয়, এবং যে কারণে এখানে এই সকল বিষয় যেমন প্রাধান্য পাচ্ছে, প্রতিশ্রুতিতে স্থান পাচ্ছে প্রার্থীদের, তেমনি এখানে যারা বসবাস করেন, বিশেষ করে একটি বড় অংশ এখানে কিন্তু শ্রমিকদের বসবাস, এবং এই নানা ধরনের অবকাঠামোগত সংকট আছে, সুযোগ সুবিধার সংকট আছে, এবং শিক্ষা এবং স্বাস্থ্যের এক ধরনের সংকট এই এলাকায় আছে, যেটি নগর থেকে কিছুটা দূরে, এখান থেকে আধা ঘন্টার একটি দূরত্ব। তো এই এলাকায় আসলে স্বাস্থ্য এবং শিক্ষার একটি চাহিদা আছে। যারা প্রার্থী আছেন তারা কিন্তু এসব প্রতিশ্রুতি তেমনি তুলে ধরছেন, তেমনি যারা নাগরিক আছেন তারা কিন্তু এই সকল জনসংযোগে প্রার্থীদের কাছে সে সকল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তন্ময়। ফাইসাল, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে আমরা ঢাকা 3 আসনের দক্ষিণ কেরানীগঞ্জে থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। লগ্ন, জানাবেন যে এখন পর্যন্ত ঢাকা 3 আসনের কোন কোন দলের প্রার্থীকে প্রচারণায় শুরু করতে দেখেছেন, বিস্তারিত জানাবেন।
তন্ময়, সকাল থেকেই ঢাকা 3 আসনে ছিলাম, দেখেছি এখানকার প্রার্থীদের প্রচারণার বিভিন্ন খবরাদি। আমি যেমনটি দেখেছি যে শুরুতেই বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার পক্ষ থেকে প্রচারণা হয়েছিল কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে, এবং এর পরবর্তী সময়ে কিন্তু বাদজুমা আমরা দেখলাম এখানকার যে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন অর্থাৎ শাহিনুর ইসলাম, তাকে দেখেছি তিনি কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি হাতপাখা সমর্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন। তবে কিছুক্ষণ আগে যখন বাদজুমা জামায়াত মনোনীত যে প্রার্থী তিনি যখন প্রচারণা চালাচ্ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যেহেতু এই পুরো কেরানীগঞ্জের এই ঢাকা 3 আসনে প্রায় 3,82,000 ভোটার রয়েছে, তাদের কাছ থেকে প্রত্যাশা তাদেরকে জন্য কোন ধরনের কাজ তিনি করতে চান সেই বিষয়টি আমরা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে খুবই ঘিঞ্জি পরিবেশের মধ্যেই কিন্তু এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে আসলে দিনানিপাত করতে হয়, সেক্ষেত্রে তাদের অবকাঠামোগত এবং কিছু মৌলিক চাহিদার জায়গা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান, এবং একই সাথে বললেন গ্যাসের সংকট কিন্তু খুবই মারাত্মকভাবে নাগরিকদের ভোগায়, সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি কাজ করতে চান। এছাড়াও বলেছেন যে উচ্চবিত্তর পাশাপাশি নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত দিনে খাওয়ার মতো অনেক মানুষ রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এবং জীবিকার তাগিদেই মূলত এখানে তারা বসবাস করেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কিন্তু তিনি আসলে এখানে কাজ করতে চান এমনটাও জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর মুগদায় জনসংযোগ করছেন ঢাকা 9 আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, একটু জানাবেন ছুটির দিনে কেমন চলছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন তারা কি ধরনের সমস্যার কথা প্রার্থীদের কাছে তুলে ধরছেন? ধন্যবাদ। আমি বর্তমানে আছি ঢাকা 9 আসনে। এটি মূলত মুগদা এলাকায় একটি জনসংযোগ চলছে। ঢাকা 9 আসনের এনসিপি অথবা ঐক্য 11 দলীয় যে ঐক্যজোট রয়েছে এই ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী জাবেদ রাসিন তিনি জুমার নামাজের পরেই মসজিদ থেকে বের হওয়ার পর তিনি একটি র্যালি বা জনসংযোগে নেমে পড়েছেন। আপনি যদি একটু দেখাতে চাই, বর্তমানে একটি বিশাল বড় একটি র্যালি নিয়ে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে মসজিদে তিনি নির্বাচনী প্রচারণার একটি বক্তব্য দিয়েছেন, তবে সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে গণভোটে হ্যাঁর পক্ষে তিনি কথা বলার জন্য সবাইকে যাতে গণভোটে হ্যাঁ দেয় বা সবাই যাতে এই ভোটের দিন যাতে ঠিকঠাকভাবে ভোট দিতে পারে এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনায় যাতে তারা বা কোনো ধরনের নির্বাচন বানচালের মতো ঘটনায় যারা তারা সব কিছু দিক দিয়ে রুখে দেয় সেসব বিষয়ে তিনি মসজিদে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তবে আরও একটু জানিয়ে রাখতে চাই, এই একই আসনে আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডক্টর তাসিম জারা। তার প্রচারণার আমি ছিলাম। তিনি বলছেন যে ভোটাররা আসলে এখন ভয় পাচ্ছে যে নির্বাচনের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা, এই জন্য তিনি একটি উদ্বেগ প্রকাশ করে বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে এই এলাকাটার মূলত চাঁদাবাজি এবং এইসবের আখড়া এবং গ্যাস সিলিন্ডারের মতো একটি সমস্যাও তিনি উল্লেখ করে বলেন এই এলাকায় কোনো গ্যাস সিলিন্ডারের প্রয়োজন অনেক বেশি প্রয়োজন, যেটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না, সেগুলো নিয়েও তিনি বলেছেন। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও তিনি বলছেন যে এই ধরনের যে নির্বাচনকে ঘিরে একটি আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো উঠে এসেছে, যে প্রতিটা প্রার্থী আসলে দেখা যাচ্ছে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। তো এগুলো বিষয়ে তিনি বলছেন যে যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটির জন্য যে নির্বাচন কমিশন রয়েছে নির্বাচন কমিশনের প্রতি তিনি সাহায্য চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন। তো এই ছিল আমার কাছে মূলত ঢাকা 9 আসন থেকে সর্বশেষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে ঢাকা 13 আসনের মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মেহরাব সুমন। চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শিয়া মসজিদের সামনে, যেখানে এখন মামুনুল হকের নেতৃত্বে এখানে একটি নির্বাচনী পথসভা হচ্ছে এবং তার পাশেই আপনার ববি হাজ্জাজের নেতৃত্বে গণসংযোগ চলছে। এই পাশাপাশি দুইটি একই সাথে গণসংযোগ হওয়ার কারণে এখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে প্রার্থীরা এখান থেকে আপনার যে
প্রতিশ্রুতি দিচ্ছে তারা এই মোহাম্মদপুরকে গড়ে এবং সন্ত্রাস এবং কিশোর গ্যাং মুক্ত করে গড়ে তুলবে বলে আমাদেরকে বারবার জানানো হয়েছে। আমি এদের প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, এখানে যারা আপনারা সাধারণ জনগণ ভোটাররা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তারা বারবার বলার চেষ্টা করছে যে মোহাম্মদপুর মূলত হচ্ছে একটা সন্ত্রাস এবং কিশোর জ্ঞান কবলিত এলাকা এবং অনুন্নত এলাকা হওয়ায় এখানে যেই নির্বাচিত হবেন না কেন সেই এই অঞ্চল থেকে কিশোর গ্যাং সন্ত্রাস এবং এই অনুন্নত জনপদকে কিভাবে আধুনিক করা যায় সে ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মামুনুল হকের রিক্সা মার্কা প্রতীক নিয়ে 10 দলীয় যে ঐক্যজোটের কর্মী সমর্থকরা আছেন তারা এখানে মিছিল করছেন, কিন্তু তার পাশেই আবার একটা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এনডিএম এর যে আপনার ববি হাজ্জাজ ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনিও বারবার যে সাধারণ যে ভোটাররা আছেন তাদের কাছে যাচ্ছেন, তাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনিও যদি নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে এই অঞ্চলের তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার কাছে ছিল এই মোহাম্মদপুর থেকে সব শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা 14 আসনের মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, প্রচারণা কেমন চলছে একটু জানাবেন। আমরা সকাল থেকেই এই মিরপুর 14 এলাকায় আছি। এখানে মোটামুটি মিরপুর শাহ আলী থানা এবং দারুসালাম নিয়ে এই মিরপুর 14 আসনটি, এই আসনে মোটা থেকে 3 জন প্রার্থীর কথা বলা যায়। একজন ব্যারিস্টার আরমান সানজিদা তুলি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী একজন সাজু। আমরা সকাল থেকে যেটি দেখলাম যে আমরা এখন আছি যে ব্যারিস্টার আরমানের নির্বাচনী প্রচারণায় তিনি সকাল থেকে মিরপুরের এই টোলারবাগ এলাকায় প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ চালিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি লালকুঠি বড় মসজিদে জুমার নামাজ পড়ে এখন লিফলেট বিতরণ করছেন। তো তিনি যেটি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে দুর্নীতি বন্ধে, মাদক মুক্ত একটি সমাজ গড়তে তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন এই এলাকাটি যেহেতু অনেকটাই নিম্নবিত্ত, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক অনেক আছে, তিনি তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া এই আসনটিতে আরও 2টি ইউনিয়ন আছে সাভারের। তো মিরপুরের বেড়িবাঁধ থেকে তাদের আসার আসলে সরাসরি রাস্তা নেই। তিনি যেটি তাদের ওই এলাকার মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওই মিরপুরের বেড়িবাঁধ থেকে এই সাভারের সাথে যুক্ত করার জন্য তিনি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া দুর্নীতি বন্ধে, এই এলাকায় চাঁদাবাজি আছে, তিনি বলছেন গোপন চাঁদাবাজি, প্রকাশ্য চাঁদাবাজি আছে, এইসব বন্ধে তিনি একটি অ্যাপস চালুর কথা ভোটারদের জানাচ্ছেন। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বেড়েছে নির্বাচনী তৎপরতা। জেলার মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। এত বড় ভোট ব্যাংক হওয়া সত্ত্বেও নারীদের প্রত্যাশা ও দাবি কতটা গুরুত্ব পাচ্ছে সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। এই বাস্তবতা ও নারীদের ভাবনার কথা তুলে ধরেছেন সহকর্মী আল আমিন তালুকদার। ঝালকাঠিতে নারী ভোটার 2,91,945 জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। জেলার প্রতিটি ঘরে নারীরা আজও নীরব সংগ্রামের অংশীদার। সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের প্রধান ভাবনায় রয়েছে নিজেদের নিরাপত্তা, স্থায়ী কর্মসংস্থান, ন্যায্য মজুরি, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা। এটাই প্রত্যাশা যে নারীরা সকল নিরাপত্তা যেন পায় এবং সকল ধরনের যেন সুযোগ সুবিধা পেয়ে থাকে। অর্থনৈতিক সমৃদ্ধি হোক, দেশ ও জাতির উন্নয়ন হোক এবং নারীদের শতভাগ কর্মক্ষেত্রে সুযোগ থাক। এবারের নির্বাচনে শুধু আশ্বাস নয়, বাস্তব ও দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চান নারীরা। ঝালকাঠিতে নারী ভোটারের সংখ্যা প্রায় 3 লাখ। তারা চান নির্বাচনের পর জনপ্রতিনিধিরা যেন নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা
ও কর্মসংস্থানের বিষয়গুলো বাস্তব গুরুত্ব দিয়ে দেখেন। সচেতন মহলের মতে নারীদের এই বিপুল ভোট ব্যাংক এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার নির্বাচনে দায়িত্ব পালন করবেন 17 লাখের বেশি মানুষ, যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই থাকবে 9 লাখের বেশি। নির্বাচনের দায়িত্ব পালনকারীদের পরিবহনে ইতোমধ্যে রিকুইজিশন দেওয়া হচ্ছে গাড়ি, তবে তাদের পরিবহনে কত খরচ হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় নির্বাচন কমিশন। বিস্তারিত জানাবেন আরিফ হোসেন। না 30-40 বছর ধরে খাটতেছি, অন্তত রিকুইজিশন কোনো টাকা পাইনি, মানে কয় পরে আইনি, তো পরে আমরা এই 500 টাকা আবার 2 দিন কামাইতে যাবো 800-1000 টাকা করেও পাইতাম, আমার সংসারটা চলে যেত। এই 6 দিন তো পুরোটাই আমার পয়সা খাইতে। রাস্তায় বাস দাঁড় করিয়ে রিকুইজিশন ধরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। আসতে হবে 7 তারিখ। খরচ বলতে শুধু তেল আর ড্রাইভার হেল্পারের খাবার খরচ। নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের কাগজ নিয়ে গেছে আর এই যে স্লিপ কার্ডটা দিয়ে গেছে 4টা। বাস, মিনিবাস, মাইক্রো ও প্রাইভেট কারে ধরিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালনের এই রিকুইজিশন বা হুকুম দখলপত্র। এরা 200 টাকা দেয় খাইতে, তাই আমার নিয়ে লেখাইলাম, আমার বউ বাচ্চা খাইবো কেন? নাম আছে, নাম্বার আছে, মোবাইল নাম্বার। নির্বাচনী দায়িত্ব পালনকালে 7 দিনের পরিবহন ভাড়া, ড্রাইভার হেল্পারের বেতন দেবে কে? মালিকদের হ্যারাস করে তারা গাড়ি নিবে, সেই গাড়ির ভাড়া দিবে না, সঠিক তেলটাও দিবে না। একটা ড্রাইভারকে 700 টাকা দিলে 3 জন লোক কিভাবে 700 টাকায় তার খোরাকি হবে? হিসেব বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 17,28,275 জন মানুষ ভোট গ্রহণ ও নিরাপদ করতে কাজ করবে। ভোট কেন্দ্র রয়েছে প্রায় 43,000। যদি বাসে করে এই মানুষদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয় তাহলে সবার জন্য দরকার পড়বে 43,206টি 40 সিটের বাস। বাসের হিসেব খাটবে না স্ট্রাইকিং ফোর্সের জন্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট, যৌথ বাহিনী, র্যাব, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের জন্য সরকারি গাড়ির পাশাপাশি প্রয়োজন পড়বে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর 9,43,225 জন সদস্যের এই খাতে নির্বাচনী বরাদ্দ রাখা হয়েছে 1500 কোটি টাকা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 5,55,958 জন আনসার বিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের থাকবে 1.5 লাখ সদস্য। নির্বাচনের সময় যেটা হয়, একটা বাজেট বরাদ্দ হয়। এখন সেই বাজেট বরাদ্দের আলোকেই গাড়ি ভাড়া করার জন্য যে বরাদ্দটা থাকে, ওই গাড়ি হয়তো বা ক্যাটার করে তারপর সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্ট্রাইকিং ফোর্স দ্রুত ঘটনাস্থলে যেতে পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও নির্বাচন কমিশন বলছে পরিবহনের দায়িত্ব ডিসি অফিসের উপর। এটা ডেটা আমার কাছে নাই, এটা রিটার্নিং অফিসাররা স্থানীয়ভাবে এটা করছেন। আইনশৃঙ্খলা খাতে বরাদ্দের 1500 কোটি টাকা নির্বাচনী ব্যয়ের একটি বড় অংশ খরচ হবে যাতায়াতে। তবে সেই টাকা গাড়ির মালিক পর্যন্ত পৌঁছাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আরিফ হোসেন, এখন ঢাকা। এ ছিল এখন দুপুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।